Assalamu alaikum. Welcome to the RMG Limited BD YouTube channel. Apparel Merchandising Management Series Tutorial এর পার্ট 9 নিয়ে আজকে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে কথা বলবো। ইন্টারন্যাশনাল বিজনেসের টার্মগুলা এগুলো একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ ইন্টারন্যাশনাল বিজনেস। আমরা সবাই কম বেশি ইন্টারন্যাশনাল বিজনেস সম্পর্কে আইডিয়া আছে। তারপরেও ভিডিওর সৌন্দর্যের স্বার্থে আমরা শর্টভাবে একটু আলোচনা করব। তাহলে প্রথমেই বিজনেস কি? যখন আপনি টাকার বিনিময়ে কোনো পণ্যদ্রব্য সার্ভিস গ্রহণ করবেন সেটা হচ্ছে বিজনেস। আর যখন আপনি এই সার্ভিস বা পণ্যদ্রব্য দুটো দেশের মধ্যে সংগঠিত হবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস। তাহলে ইন্টারন্যাশনাল বিজনেস কয় ধরনের? ইন্টারন্যাশনাল বিজনেস তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইনপুট এক্সপোর্ট, একটা হচ্ছে রি-এক্সপোর্ট। তাহলে ইনপুট বলতে আমরা যখন কোনো প্রোডাক্ট বাইরের দেশ থেকে আমদানি করি সেটা হচ্ছে ইনপুট। যেমন গার্মেন্টসের ক্ষেত্রে আমরা ফেব্রিক ইনপুট করি, অ্যাক্সেসরিজ ইনপুট করি, তারপর স্টিম ইনপুট করি। চায়না থেকে কোনো গুডস আসতে 20 থেকে 25 দিন সময় লাগে। এখানে শুধু যে আমরা চায়না থেকে ইনপুট করি তা না, আমরা ইন্ডিয়া থেকে করি, তাইওয়ান থেকে করি, আরও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে করি। আর এক্সপোর্টটা হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্ট বাইরের দেশে সেল করি সেটা হচ্ছে এক্সপোর্ট। গার্মেন্টসের ক্ষেত্রে আমরা ইউরোপের কান্ট্রিতে সেল করি, তারপর ইউএসএ, তারপর কানাডা, এটা আমরা সবাই জানি। রি-এক্সপোর্ট কি? যখন কোনো দেশ থেকে গুডস আমদানি করে আবার সেটি অন্য দেশে সেল করি সেটা হচ্ছে রি-এক্সপোর্ট। যেমন আমরা চায়না থেকে ফেব্রিক আমদানি করি, আমদানি করার পর এটাকে ম্যানুফ্যাকচারিং করে আবার অন্য কোনো দেশে সেল করি, সেটা হচ্ছে রি-এক্সপোর্ট। তো স্বাভাবিকভাবেই আমরা জানি বাংলাদেশ হচ্ছে গার্মেন্টস এক্সপোর্ট কান্ট্রি। তাহলে কি বাংলাদেশ এক্সপোর্ট নাকি রি-এক্সপোর্ট কান্ট্রি? এটা নির্ভর করবে প্রোডাক্টের উপর। আপনি যখন নিজস্ব দেশীয় কাঁচামালের মাধ্যমে ম্যানুফ্যাকচার করে যখন আপনি অন্য কোনো দেশে সেল দিবেন সেই ক্ষেত্রে সেটা হবে এক্সপোর্ট। আর বাইরে থেকে কোনো প্রোডাক্ট আমদানি করে এটাকে ম্যানুফ্যাকচার করার পর যেটা আবার অন্য কোনো দেশে সেল দিবেন সেটা হচ্ছে রি-এক্সপোর্ট। তো ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে আমাদের অনেকগুলা টার্ম
বা প্রসেস মেনটেন করতে হয়, যেটাকে আমরা ইনকোটার্ম নামে পরিচিত। ইনকোটার্ম মিন্স ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম। তো ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস সর্বপ্রথম ডেভেলপ করে প্যারিস ইন ফ্রান্সে, যেটা 1936 সালে। এটা মূলত ট্রেড কন্ট্রাক্ট রেসপন্সিবিলিটি অ্যান্ড লাইবিলিটি বিটুইন বায়ার অ্যান্ড সেলার, বায়ার এবং সেলারের মধ্যে বিজনেসের যোগাযোগ, রেসপন্সিবিলিটি এবং লাইবিলিটি নিয়ে কথা বলে। ইনকোটার্মগুলোকে আপনার ভ্যালুয়েবল এবং কস্ট সেভিং বলা হয়, কারণ ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনটা মোস্ট অফ দ্য কেসেস এলসির মাধ্যমে হয়, আর এলসিটা আসে হচ্ছে সুইট কোর্টের মাধ্যমে, যেটা অনেক ব্যয়বহুল। এখন যদি টোটাল টার্মটা কিভাবে মালটা পাঠাবেন, এই টার্মটা যদি আপনি সুইট কোর্টের মাধ্যমে লিখতে যান তাহলে অনেক টাকা খরচ হবে, পাশাপাশি অনেক সময় লাগবে। বায়ার আপনাকে পাঠাবে, তারপর আপনি আবার এটা রিসিভ করবেন, আপনি এই টার্মের সাথে এগ্রি না হতে পারেন, তারপর আপনি আবার পাঠাবেন, বায়ার আবার পাঠাবে। তো এক্ষেত্রে আপনার প্রচুর টাকা এবং সময় ওয়েস্ট হয়। সো ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে যে টার্মগুলোর মধ্যে থাকে, তো এগুলাতে সবাই ইজিলি বুঝতে পারে। তারপর টাইপ অফ ইনকোটার্ম, যেমন এফওবি যদি বলেন কিভাবে পাঠাইছেন এফওবির মাধ্যমে, তাহলে পৃথিবীর সবাই বিজনেসম্যানরা বুঝতে পারবে। সিএফ এর মাধ্যমে পৃথিবীর সবাই বুঝতে পারবে খুব সহজেই। তো এটা খুব শর্ট ফর্ম, এগুলো বিজনেস কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজ। তো আমরা এই ভিডিওতে এফওবি, সিএফআর, সিএনএফ, সিআইএফ, সিএম, সিএমটি, এই জিনিসগুলা, টোটাল বিষয়গুলা আমরা অ্যাট এ গ্ল্যান্স বোঝার চেষ্টা করব। এখানে শুধু যে আমি ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মিং নিয়ে লিখছি তা না, এখানে গার্মেন্টস রিলেটেড অনেক টার্মও আছে। টোটাল সব বিষয়টাই আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে প্রথমে আসি এফওবি। এফওবি হচ্ছে ফ্রি অন বোর্ড অর ফেড অন বোর্ড, যার বাংলা হতো জাহাজ ভাড়া ছাড়া। অর্থাৎ সেলারের কাজ হচ্ছে পোর্ট পর্যন্ত মালটা পৌঁছিয়ে দেওয়া। আপনি শিপে তুলে দিলেন, দেন আপনার রেসপন্সিবিলিটি শেষ। তো এফওবিটা খুবই জনপ্রিয়, এটা আপনার সেলার ফ্রেন্ডলি। আপনি জাহাজে তুলে দিলেন, তারপর যে ডকুমেন্টগুলো আপনি বাইরের কাছে পাঠাই দিলেন, পাঠানোর পর বাইরে দেখলো, কিংবা আপনি পোর্টের যে ডকুমেন্ট থাকে এগুলো আপনি ব্যাংকে জমা দিলেন, তারপর সাথে সাথে আপনি টাকাটা 2-3 দিনের মধ্যে তুলে ফেললেন। তো এফওবিটা হচ্ছে খুবই সেলার ফ্রেন্ডলি। সিএফআর, সিএফআর হচ্ছে কস্ট অ্যান্ড ফেড প্লাস এফওবি। কস্ট অ্যান্ড ফেড, তো এখানে আপনার
জাহাজ ভাড়া সহ হিসাব করা হয়। যেটা আপনার সেলারের জন্য খুবই রিস্কি। দেখা যাবে আপনি জাহাজ ভাড়া সহ দিলেন, দেওয়ার পর বায়ার মালটা রিসিভ করা আগ পর্যন্ত আপনি টাকা পাবেন না। ধরেন আপনি সিএফ আরে আপনি গুজগুলো পাঠাইলেন, ওইখানে বায়ার রিসিভ করার পর এখানে অনেকটা সময় প্রয়োজন হয়। পাশাপাশি বায়ার প্রোডাক্ট পাওয়ার পর বললো যে আপনার প্রোডাক্ট সমস্যা আছে, আপনি 5% ছাড় দেন কিংবা 10% ছাড় দেন। সেক্ষেত্রে সেলার একটা লসের সম্ভাবনা পড়ে। আবার পাশাপাশি না হলে বললো যে আপনি প্রোডাক্টটা প্যাক করে নিয়ে যান। তো আপনি এটা এক কথায় ধরা, ভাইয়ের কাছে আপনি ধরা, আপনি পারবেন না ওই দেশে এই প্রোডাক্টটা আবার সেল দিতে, কারণ এটা বাইরের প্রোডাক্টের গায়ে বাইরের সিল আছে, ওদের ব্র্যান্ডের নাম আছে। সো এটার মধ্যে সেলারকে না যাওয়াই বেস্ট। সিএনএফ হচ্ছে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং শিপিং এজেন্সি। এটা একটা মূলত শিপিং এজেন্সি যাদের কাজ হচ্ছে পোর্টের ডকুমেন্টগুলো হ্যান্ডেল করা, পোর্টের ফর্মালিটি মেনটেন করা, ইনপুটের ক্ষেত্রে মালামালগুলো পোর্ট থেকে ছাড়ানো, আর এক্সপোর্টের ক্ষেত্রে জাহাজে মালামাল তোলার ব্যবস্থা করা। সিআইএফ কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফেড। এটা আরেকটু রিস্কি কন্ডিশন ফর সেলার। জাহাজে ভাড়া সহ গুডসের ইন্স্যুরেন্স সহ কস্ট করতে হবে। তো দেখা যায় যদি একটা প্রাকৃতিক দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে সেলারের একটা বিশাল হ্যারাসমেন্টের একটা ব্যাপার থাকে। আবার সিএফআর এর ঝামেলাটা তো আছেই। তারপর সিএম মিনস কস্ট অফ ম্যানুফ্যাকচার। এখানে শুধুমাত্র প্রোডাকশন কস্টের হিসাবটাই করা হয়। তো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে, গার্মেন্টস তৈরি করতে গেলে কত টাকা প্রয়োজন পড়ে পার পিস, সেটি হচ্ছে সিএফ। এখানে আপনার কোনো ধরনের স্টিম আর অ্যাক্সেসরিজের হিসাব করা হয় না। সিএমটি হচ্ছে কস্ট মেকিং অ্যান্ড ট্রিম। তো দেখা যায় সিএমটি হিসাব করলে এটা বাইং হাউসের জন্য, মার্চেন্টাইজের জন্য একটু ফ্রেন্ডলি, আর ক্রিটিক্যাল হচ্ছে গার্মেন্টসের জন্য। কারণ সিএমটিতে তখনই দেওয়া হয় যখন ট্রিমগুলা খুব একটু ক্রিটিক্যাল থাকে। ধরেন একটা বাটন আপনার থাইওয়ান থেকে ইনপুট করতে হবে, তো দেখা যাচ্ছে আপনার প্রসেসটা একটা কঠিন কাজ। পাশাপাশি গার্মেন্টস মালিকরা যারা সিএমএ যেই কিছু টাকা ইনকাম করবে, ওইখান থেকেও এই ট্রিমটা আনতে গেলে দেখা যায় এখান থেকে কিছু টাকা লস হয়ে যায়, সিএমটি থেকে ওদের টাকা লস হয়ে যায়। কারণ বাইরে থেকে আনা এটা একটা ঝামেলা, হ্যাসেল কাজ। আর বাইং হাউসের মার্চেন্টাইজাররা
একটু রিল্যাক্সে কাজ করতে পছন্দ করে। তো এটা যে শুধু বাইং হাউস মার্চেন্টটা যেটা যে অনুগ্রহ করে দেয় তা না, এটা যখন কোনো ক্রিটিক্যাল কাজ থাকে তখন ওরা দিয়ে দেয়, এটা গার্মেন্টস সেন্টারে দিয়ে দেয়। আবার অনেক সময় দেখা যায় কিছু ডাইং এবং ডাইংয়ের একটা বিষয় থাকে, দেখা যায় বাটন একটা ক্রিটিক্যাল ডাইং আছে, ওইটা আপনার গার্মেন্টস দিয়ে করায়, নাহলে বায়ার নাও নিতে পারে যদি ডাইংটা যদি ভালো না হয়। এফসিএল হচ্ছে ফুল কন্টেনার লোড। তো আমরা এখানে কয়েকটা কন্টেনার দেখতেছি। বাইং হাউস আপনার শিপিংয়ের ক্ষেত্রে মূলত 3 ধরনের কন্টেনার আমরা ইউজ করে থাকি। একটা হচ্ছে 20 ফিট, আরেকটা হচ্ছে 40 ফিট, আরেকটা হচ্ছে 60 ফিট হাই টিউব। যখন এই কন্টেনারটা ফুল হয়ে যায় সেটাকে বলা হয় এফসিএল। এলসিএল হচ্ছে লেস কন্টেনার লোড। যখন এই কন্টেনারগুলো ফুল হবে না, হাফ হলো কিংবা হাফেতে বেশি হলো, যাই হোক, যখন টোটালটা ফুল হবে না তখন এটাকে বলা হয় এলসিএল। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।